সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 90 মিনিট আমি আবু রেজা আপনাদের সাথে থাকব। এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলি। এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বার দেখছেন সেই নাম্বারে রিং করে আমার সাথে কথা বলতে পারেন। আইনের বিষয়ে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে এ ব্যাপারে কোনো উত্তর দিতে বা কোনো গাইডেন্স দিতে। একটা কথা মনে রাখবেন, আমরা যখন এইখানে এই অনুষ্ঠান থেকে কোনো পরামর্শ দিই, এটা একটা প্রাথমিক ধারণা মাত্র। কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখতে পাচ্ছি না বা সরাসরি সামনে বসে বিভিন্ন প্রশ্ন করে পুরো বিষয়টা আরও ব্যাপকভাবে জানার সুযোগ আমাদের নাই। এই জন্যে আমাদের পরামর্শটাকে জাস্ট একটা ধারণা হিসাবে আপনারা নেবেন এবং কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শর কোনো ব্যতিক্রম নাই। তো আশা করি যে যেখানে ছিলেন কুশলী আছেন। আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি ব্রিটেনের শীতের মাত্রাটা একটু কমতে শুরু করেছে। হয়তোবা খুব শিগগিরই আমরা বসন্তের আগমন দেখতে পাব। গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস। এই দিনে যারা শহীদ হয়েছেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্যে এবং পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আশা করি বাংলা ভাষা নিজের গৌরবে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে এবং বাংলা ভাষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেও নানা ধরনের বিভ্রাট হচ্ছে। এটা মোটেই কাম্য নয়। আমরা বাংলাদেশি এবং বাংলাদেশিদের অধিকাংশই কিন্তু বাঙালি, যদি বাঙালি ছাড়াও আরও অন্যান্য সম্প্রদায় আছেন, সবাই মিলে আমার বাংলাদেশি, কিন্তু আমাদের অধিকাংশ জনগোষ্ঠী কিন্তু বাঙালি। ফলে বাঙালি সংস্কৃতি অবশ্যই বাংলাদেশিদের ভিতরে রাষ্ট্রীয় জীবনে একটা প্রভাব তো পড়বেই। তো যাই হোক, আমরা মূল অনুষ্ঠানে ফিরে আসি। অনেকেই হয়তো জানেন যে গত 11ই ফেব্রুয়ারি আমরা একটা পরিবর্তন দেখতে পেয়েছি ব্রিটেনের ন্যাশনালিটির ব্যাপারে। তারা গুড কন্ডাক্টের ব্যাপারে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছে। আজকে আমরা এই অনুষ্ঠানে অনেক এটা নিয়ে আলোচনা করব যদি আমাদের সময় হয়। তো দেখি আমাদের সাথে কেউ কথা বলার জন্যে আছেন কিনা, না থাকলে আমরা আপডেটে চলে যাব। না, মনে হচ্ছে কেউ এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন না। তো আমরা কিছু আপডেট দিই এবং আপডেট দিয়ে আমরা ওই যে বললাম যে আমরা ন্যাশনালিটির বিষয়ে যে নতুন গাইডেন্সটা এসেছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে পার্লামেন্টে যে নতুন আইনটা আছে, বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিল, যেটা পার্লামেন্ট সম্মতি দিলে, পার্লামেন্ট এটাকে পাশ করে দিলে রাজার সম্মতি নিয়ে এটা আইনে পরিণত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যারা অবৈধভাবে এদেশে আসেন সমুদ্র পাড়ি দিয়ে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে এবং এখানে অনেকগুলি নতুন আইনের, অনেক নতুন অপরাধের কথা বলা হয়েছে। আমরা এর আগের সপ্তাহে বলেছিলাম যে এই আইনে যেটা হয়েছে যে রুয়ান্ডাতে পাঠানোর যে একটা পদক্ষেপ বা একটা কার্যসূচি ছিল, কার্যকলাপ যেটা আগের সরকার যে পলিসি নিয়েছিলেন, সেটার কিন্তু বর্তমান সরকার এটার সম্পূর্ণভাবে তারা এটাকে বাতিল করে দিয়েছেন এবং এই আইনের মাধ্যমে আর রুয়ান্ডার যে আইন, সে আইনটা বাতিল হয়ে যাচ্ছে। ফলে এখন থেকে আর কারোর রুয়ান্ডা যাওয়া নিয়ে কোনো ভয় নাই। তো এই যে বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম, ইমিগ্রেশন বিলে তারা বেশ কয়েকটা নতুন অপরাধের কথা বলেছে এবং কোনো অপরাধের জন্যে 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এখানে বিভিন্ন অপরাধ আছে, যেমন ধরুন এই ইমিগ্রেশন যে অপরাধ, সে অপরাধের জন্যে কেউ যদি কোনো ডকুমেন্ট বা কোনো কাগজপত্র বা কোনো কিছু তারা হ্যান্ডেলিং করে বা তা সাপ্লাই করে, এমনকি কেউ যদি কোনো ডকুমেন্ট কালেক্টও করে এ ব্যাপারে। এবং এখানে একটা উদাহরণ দিয়েছে যে কেউ যদি জানতেও চায় ব্রিটেনের ওয়েদারটা কেমন, এটাকেও তারা কিন্তু এই ওয়াইডার যে
অ্যাক্টের ইমপ্লিকেশনের মধ্যে তারা নিয়ে এসে বলতে পারে যে এটাকে কেউ সংগ্রহ করতে চেষ্টা করছে, ব্রিটেনে যাবে অবৈধভাবে, সেই জন্য সে একটা তথ্য সংগ্রহ করছে। এটাও কিন্তু টেকনিক্যালি এই অপরাধের মধ্যে পড়তে পারে। আবার যেমন আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রে দিয়ে যারা পাড়ি দিয়ে আসছে, এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্যে যে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, এ ব্যাপারে কেউ যদি জড়িত থাকছে বা কেউ যদি এ ব্যাপারে কোনো রকমের সাহায্য অফার করার পরও সাহায্য না নিতে চায়, তো এগুলি সবই অপরাধের জন্য গণ্য হবে। এই অপরাধের জন্যে 6 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার এই আইনে মূলত তারা যারা সাগর পাড়ি দিয়ে, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসছেন, তাদেরকে তারা আটকানোর জন্যে প্রচেষ্টা নিচ্ছেন। যে শুধুমাত্র পাড়ি দিয়ে আসলেই হবে না, তারা বলতে চাচ্ছে যে পাড়ি দিয়ে আসলেই নয়, যারা এইটার ব্যাপারে বিভিন্ন ধরনের সহযোগিতা করবে, ইনফরমেশন জোগাড় করবে, এরা সবাই কিন্তু এ ব্যাপারে দোষী হবে। আপনারা হয়তো জানেন যে এর আগের 2022 সালের যে আইন ছিল, ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার অ্যাক্ট, সেখানে কিন্তু ইল্লিগালি আসাটা এদেশে একটা অপরাধ ছিল। এবং আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই আইনে এখন পর্যন্ত 455টা জনের শাস্তি দেওয়া হয়েছে অপরাধ হিসাবে গণ্য করে, 455 জনকে এভাবেই স্মল বোটে করে আসার জন্য। এবং এমন অনেককেই বিরুদ্ধে এই আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে যে দেশ থেকে আসলে আমরা সাধারণত দেখি যে অ্যাসালাম পায়। যেমন ধরুন সুদান, সাউথ সুদান, আফগানিস্তান, এসব জায়গাতে আমরা দেখেছি যে এদের কিন্তু সাকসেস রেট, এদেশ থেকে যারা এসে অ্যাসালাম ক্লেম করে তাদের সাকসেস রেট কিন্তু কোয়াইট হাই। এরপরও এসব থেকে আসার জন্য প্রায় 455 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যে তারা কেন অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এদেশে আসলেন। আমরা অ্যাসাইলামের ব্যাকলগ নিয়ে কিছু কথা বলতে পারি। এই মুহূর্তে আমরা জানি যে প্রায় 97,000 কেস অ্যাসাইলাম পেন্ডিংয়ে আছে এবং এখনও বহুত অ্যাসাইলাম সিকারকে তারা হোটেলে রেখেছে। যদিও আমরা জানি যে পর্যায়ক্রমে এদেরকে হোটেল থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হবে এবং তারা যেহেতু মনে করছে যে অ্যাসাইলাম সিকারদের সংখ্যা কমে যাবে, সেহেতু হয়তো হোটেলে পরবর্তীকালে আর কাউকে অ্যাকোমোডেশন দেওয়া হবে না। আমরা জানি যে প্রতিদিন অ্যাসাইলাম সিকারদের অ্যাকোমোডেশনের জন্য এর আগে বলা হয়েছিল 6.6 মিলিয়ন পাউন্ড খরচ হয়। এটা সরকারের জন্য একটা বিরাট খরচ। এটা নিয়ে নানা ধরনের সমালোচনা ছিল আগের সরকারের। বর্তমান সরকারও এই সমস্যাকে তারা ইনহেরিট করেছে, এটা নিয়েও তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই মুহূর্তে যে স্ট্যাটিস্টিক্স বলছে যেখানে আগে 400 হোটেল ব্যবহার করা হতো, সেখানে এখন মাত্র 218টি হোটেল ব্যবহার করা হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইলাম সিকারদের সংখ্যা কমে গেছে। আর ইন্টারভিউ আমরা এখন দেখছি যে প্রচুর ইন্টারভিউ হচ্ছে। নতুন যারা অ্যাসাইলাম চাচ্ছেন তাদেরকে স্ক্রিনিং ইন্টারভিউয়ের 1-1.5 মাসের মধ্যেই তারা ইন্টারভিউ পাচ্ছেন। সর্বশেষ স্ট্যাটিস্টিক্স আমরা বলতে পারি যে গত বছর যেখানে জুনে প্রতি মাসে 1200 করে অ্যাসাইলাম ইন্টারভিউ হচ্ছিল, সেটা এখন এই মুহূর্তে সেটা প্রতি মাসে হচ্ছে 11,000 ইন্টারভিউ হচ্ছে। তো 11,000 যদি ইন্টারভিউ হয় আর 97,000 যদি অ্যাপ্লিক্যান্ট ওয়েট করে, তবে তো দেখা যাচ্ছে আমরা 1 বছরেরও কম সময় ইন্টারভিউগুলো শেষ করতে পারবো। এবং বর্তমান সরকারের কথা হচ্ছে যে এই ইন্টারভিউটা তারা কিন্তু কমাবে না, এই লেভেলটাই তারা মেনটেন করে যাবে, যাতে তারা দ্রুত এই ইন্টারভিউগুলো নিতে পারে। আমরা এখন ওই যেটা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে নতুন যে গাইডেন্সটা এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। এটা নিয়ে অনেক আমাদের কমিউনিটির ভিতরে অনেক এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, অনেক বিতর্কও জন্ম দিয়েছে, অনেক মানবাধিকার কর্মী এটার তীব্র সমালোচনা করেছে। আমরা দেখেছি যে গাইডেন্স বলেছে যে ইল্লিগালি কেউ যদি এদেশে এসে থাকে তবে তাদেরকে কখনোই নাগরিকত্ব দেওয়া হবে না। সেখানে বিশেষ করে যারা একটা বিপজ্জনক জার্নি করে দেশে এসেছেন তাদেরকে এটা বেশি টার্গেট করা হচ্ছে। এর ফলে কেউ যদি অবৈধভাবে এদেশে এসে সমুদ্র পাড়ি দিয়ে এদেশে এসে যদি পরবর্তীকালে থাকারও অনুমতি পেয়ে যান, হয়তো তিনি অ্যাসাইলাম
চেয়েছেন, চাওয়ার পরে 5 বছর পরে সেটেলমেন্ট পেয়েছেন, তারপর 1 বছর পরে ব্রিটিশ নাগরিকত্বের জন্য তিনি হয়তো এলিজিবল হবেন, তাকে কিন্তু নতুন এই গাইডেন্স অনুযায়ী কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হবে না। আবার এমন হতে পারে, আমরা অনেকে জানি যে এই দেশে আসার পরে হয়তো অবৈধভাবে প্রবেশ করার পরে বিয়ে শাদী করেছেন, সন্তানাদি হয়েছে, সন্তান হয়তো ব্রিটিশ, স্ত্রী হয়তো ব্রিটিশ, এই সমস্ত কিছুর ভিত্তিতে হিউম্যান রাইটসে হয়তো বা এদেশে থাকার অনুমতি পেয়েছিলেন এবং সেখান থেকে একটা পর্যায়ে 5 বা 10 বছর পরে হয়তো তিনি সেটেলমেন্ট হয়ে তিনি ইভেনচুয়ালি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য উনি হয়তো যোগ্যতা অর্জন করেছেন, তাদেরকে কিন্তু এখানে আটকে দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এছাড়াও এখানে অনেকগুলি কথা তারা বলেছে, যেমন ধরেন ইমিগ্রেশনের রুলের ব্রিচ হলে সেটাও তারা কনসিডার করবে, সেটার জন্যও সিটিজেনশিপ আটকাই দিতে পারে। এমনকি যেটাকে আমরা বলি এনএইচএস ডেট যদি কারো থাকে, অর্থাৎ কারোর এনএইচএসের ট্রিটমেন্ট নেওয়ার যোগ্যতা নাই কিন্তু তিনি বিনামূল্যে এই চিকিৎসা নিয়েছেন এবং এনএইচএসে হয়তো বিরাট একটা দেনা আছে, এই দেনা তিনি শোধ করেননি, করতে পারছেন না, তাকেও কিন্তু তারা সিটিজেনশিপ থেকে তারা বন্ধ করে দিতে পারে। আবার অনেকে হয়তো, যেটাকে আমরা দেখেছি যে হোম অফিসের সাথে তারা হয়তো কোঅপারেট করেনি, নন কমপ্লায়েন্স আছে, যে তারা হয়তো যখন তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে ইন্টারভিউতে যায়নি, কিংবা যখন রিপোর্টিংয়ে যাওয়ার কথা বলা হচ্ছে তারা হয়তো যাননি, এগুলোও কিন্তু তাদের বিরুদ্ধে যাবে এবং এই সমস্ত ব্রিচের জন্যও তাদের সিটিজেনশিপটা তারা রুখিয়ে দিতে পারে। তো যাই হোক, এটা আমাদের কমিউনিটির অনেকের জন্যেই যারা একসময় দেশে অবৈধভাবে ছিলেন এবং অনেকে এমনকি অবৈধভাবে কাজ করলেও এটাও ইমিগ্রেশনের রুলের ব্রিচ, এটার জন্য হয়তো একটা সময়ে হয়তো বা নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তো সবচেয়ে বড় যে জিনিসটা যেটা নিয়ে কমিউনিটিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে ইল্লিগালি দেশে প্রবেশ করার পরেই হয়তো বা নাগরিকত্ব পাওয়া যাবে না। এটা নিয়ে সম্প্রতিকালের একটা পার্লামেন্টারি ডিবেটে ইমিগ্রেশন মিনিস্টার খুব স্ট্রংলি এটাকে ডিফেন্ড করেছে। যদিও আমরা দেখেছি যে আমার অনেকেই, আমার বিশিষ্ট বন্ধু কলিনিও গার্লকোট চেম্বার্সের উনি কিন্তু তীব্রভাবে প্রতিবাদ করেছেন, করে বলেছেন যে এটা রিফিউজি কনভেনশনের বিরুদ্ধে। কারণ আমরা জানি যে অনেকে যারা আসেন, যারা অ্যাসাইলাম সিক করেন, তারা কিন্তু সাত সমুদ্র তাই নদী পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল চড়াই উতরাই পেরিয়ে এই দেশে আসেন। তারা যদি আজকে তারা রিফিউজি হিসেবে শিক্ষিত হওয়ার পরেও যদি তারা সিটিজেনশিপ না পেতে পারেন, এটা তো অবশ্যই খুবই দুঃখজনক। কলিনিও মনে করেন যেটা রিফিউজি কনভেনশনের বরখেলাপ হবে। দেখা যাক এ ব্যাপারে ভবিষ্যতে কি হয়, আমরা দেখব এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই আমরা জানি যে ফলস স্টেটমেন্ট করলে বা ফলস রিপ্রেজেন্টেশন করলে, এমনকি নাগরিকত্ব পাওয়ার পরেও নাগরিকত্ব কিন্তু কেড়ে নেওয়ার বিধান আসছে। সেকশন 40, যেটা আমরা বলি যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট 1981-এর সেকশন 40-তে কিন্তু গভর্নমেন্ট ইমিগ্রেশন অথরিটি কিন্তু আপনার নাগরিকত্ব নিতে পারে। আগে কখনো কোনো অবস্থাতে আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন, কোনো ইমিগ্রেশনের ব্রিচ অন্য কোনো অপরাধ করে থাকেন। এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কেসের কথা আপনাদেরকে বলি এবং বললে আপনারা বুঝতে পারবেন যে এটা কত। মনে রাখবেন যে যখন কেউ আইএলআরের জন্যে অ্যাপ্লাই করে, আইএলআরে কিন্তু আপনি যদি কোনো অপরাধ করেও থাকেন সেটা তো আপনাকে ডিক্লেয়ার করতেই হয়। আর ওখানে একটা ক্লজ আছে যেখানে বলা হয় তুমি কি এমন কোনো কিছু করেছো কি না যেটা তোমার গুড ক্যারেক্টারকে অ্যাফেক্ট করতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক একটা ফ্রেজ। অনেক কিছু হয়তো অনেক সময় আপনি করে থাকেন যেটা নিয়ে আপনি হয়তো মনে করেন এটা আসলে কোনো গুরুত্ব নয়, আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু যেটার জন্যে হয়তো বা আপনার সিটিজেনশিপ নিয়ে প্রবলেম হতে পারে। তা আমি যে ঘটনার কথা বলছি এটা বাস্তব ঘটনা। এক ভদ্রলোক, উনি ঘানা থেকে এদেশে আসেন, বেড়াতেই আসেন, বেড়াতে এসে এনে উনি এদেশে ছিলেন, বেশ কিছুদিন ছিলেন। এই সময় একটা অনুষ্ঠানে ওনার সাথে আরেক ভদ্রলোকের আলাপ হয়। তো এই ভদ্রলোক, আমাদের ঘানার যে ভদ্রলোককে জিজ্ঞাসা করেন আপনি এদেশে কীভাবে আছেন, তো উনি বলেন উনি ভিজিটে এদেশে আসেন। তো ওনাকে তখন জিজ্ঞাসা করা হয় আপনি কি এদেশে পার্মানেন্টলি থাকতে চান, আপনি থাকতে চাইলে কিছু পয়সা দিলে আপনাকে থাকার বন্দোবস্ত করে দেব।
তো ভদ্রলোক অবশ্যই অনেকেই আমরা জানি যে অনেকেই এদেশে এসে থাকার জন্যে বেশ উদ্বেলিত হয়ে থাকেন, যে কোনো ধরনের সুযোগ পেলে সেটাকে তারা গ্রাব করেন। তো আমার ঘানার ভদ্রলোক মনে করেন ঠিক আছে, তো তার কাছ থেকে উনি এটা পয়সা চান এবং তাকে বলেন যে তুমি এইভাবে একটা ব্রিটিশ পাসপোর্টের জন্যে তুমি একটা অ্যাপ্লাই করে দাও। উনি একটা পাসপোর্টের জন্যে যে অ্যাপ্লাই করার কথা, উনি একটা অ্যাপ্লাই করে দিলেন সিটিজেনশিপের জন্যে, উনি অ্যাপ্লাই করলেন। তখন উনি কিন্তু সব কিছুই নিজের নাম টাম সব ঠিকই দিয়েছেন, জন্ম তারিখও উনি ঠিক দিয়েছেন, খালি যেখানে বলেছে জন্ম কোথায়, যেখানে তার জন্ম হবে ঘানা, সেখানে তিনি উল্লেখ করেছেন তার জন্ম হচ্ছে ইউকেতে। এরপরে উনি পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে দিন যায়, মাস যায়, বছরও ঘুরে গেল, উনি কোনো জবাব পেলেন না। তখন উনি মনে করেছেন যে দালাল যিনি তাকে বলেছিলেন করে দেবেন, তিনি বোধহয় তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে পয়সা নিয়ে ভেঙে গেছে। কারণ এই চিঠি নিশ্চয়ই যায়নি, চিঠির কোনো উত্তরও নিশ্চয়ই কোনো দিন উনি যেহেতু পাননি। তো এইভাবে বহুদিন চলতে চলতে তারপরে উনি এদেশ থেকে চলে গেছেন আবার ঘানাতে ফিরে। আমরা একটা কল নিয়ে কল থেকে ফিরে এসে বাকিটা বলবো, এটা বেশ ইন্টারেস্টিং। হ্যালো কলার, হ্যালো কলার, শুনছি, হ্যালো হ্যালো। মনে হচ্ছে কলারকে হারিয়ে ফেলেছে। আমরা আমার ঘানার ভদ্রলোকের উদাহরণে ফিরে যাচ্ছি। তো ভদ্রলোক তখন কিছুদিন বেশ লম্বা সময় অপেক্ষা করে যখন তিনি দেখলেন যে হোম অফিস থেকে কোনো রেসপন্স আসলো না, ওনার পাসপোর্ট আসলো না, কিছুই আসলো না, উনি তখন মনে করেছেন উনি একটা ধোকার শিকার হয়েছেন। ওনার কাছে পয়সা নিয়ে এইভাবেই তারা তাকে বোকা বানিয়ে পয়সার আত্মসাৎ করেছে। ওনার তো আসলে কোনো কিছু আসলো না, উনি চলে গেলেন দেশে। দেশে যাওয়ার পরে ওনার সাথে ঘানাতে একটা ব্রিটিশ মহিলার সাথে পরিচয় হলো, যে ব্রিটিশ মহিলা অরিজিনালি ঘানার, কিন্তু তিনি ব্রিটিশ নাগরিক। তো মহিলার সাথে তার সম্পর্ক হলো, প্রেম হলো। তারপরে মহিলাকে তিনি বিয়ে করলেন। মহিলাকে বিয়ে করার পরে মহিলা তাকে ব্রিটেন থেকে স্পন্সর করলো, করার পরে উনি এদেশে স্পাউস হিসেবে আসলেন। আসার পরে যে 2 বছরের যে প্রভিশন পিরিয়ড সেটা উনি পালন করলেন। পালন করার পরে উনি ইনডিফিনিট লিভ টু রিমেন পেলেন। এবং আপনারা জানেন যে ইনডিফিনিট লিভ টু রিমেন পাওয়ার পরে যদি আপনার স্ত্রী ব্রিটিশ হন, তবে আপনি কিন্তু 3 বছরের রেসিডেন্সি দেখিয়েই কিন্তু আপনি ব্রিটিশ নাগরিকত্ব পেতে পারেন। উনি কিন্তু এই 3 বছরের রেসিডেন্সি দেখিয়ে উনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে ওনাকে ন্যাচারালাইজেশন উনি পেলেন। পাওয়ার পরে উনি ব্রিটিশ হয়ে গেলেন। হওয়ার পরে উনি ব্রিটিশ পাসপোর্টে পেলেন। সবই ওনার জন্য ঠিক মতো চলছিল। উনি সেই আগের ঘটনা, যে দীর্ঘদিন আগে কবে তিনি একবার একটা জাল ব্রিটিশ পাসপোর্ট বা ব্রিটিশ ন্যাশনালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি ভুলেই গিয়েছেন। হঠাৎ করে দেখেন ওনার বাসায় একদম চিঠি এসে উপস্থিত। চিঠিতে বলেছে যে তুমি এই রকম প্রায় 14-15 বছর আগে তুমি এই ধরনের একটা অ্যাপ্লিকেশান করেছিলে, এখন তুমি কনফার্ম করো এই লোকটা তুমি কিনা। এখন যেভাবে তার সমস্ত তারা তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছে, এই ভদ্রলোকের তো এটা অস্বীকার করার কোনো কারণ নয়। তিনি বুঝতেই পারলেন না যে অ্যাপ্লিকেশান তিনি করলেন, যে অ্যাপ্লিকেশানে তিনি কোনো অ্যাকনলেজমেন্ট পাননি, 10-15 বছরের যে অ্যাপ্লিকেশানের জন্য তিনি কোনো জবাবই পাননি, সেটার জন্য তাকে তারা ধরা হচ্ছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে, উনি তো এই অ্যাপ্লিকেশান করে তো উনি তো কোনো সুযোগ সুবিধা উনি তো নেননি। এই অ্যাপ্লিকেশান তো সাকসেসফুল হয়নি। এই অ্যাপ্লিকেশানের কারণে উনি তো ব্রিটিশ ন্যাচারালাইজেশন বা পাসপোর্ট পাননি। তাহলে ওনাকে কেন অপরাধী করা হবে? ওই যে একটু আগে বলেছিলাম যে একটা প্রভিশন আছে আইনারের, তুমি কি এমন কোনো কাণ্ড করেছো কিনা, কোনো ঘটনা ঘটিয়েছো কিনা যেটার জন্য তোমার গুড ক্যারেক্টার এফেক্টেড হবে? হ্যাঁ, যদি উনি একটা ভুয়া ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন, অবশ্যই এটা একটা গর্হিত কাজ। এবং এই বাক্যটা জানা থাকলে অবশ্যই ওনার অ্যাপ্লিকেশনটা এফেক্টেড হতো। তো এই যে ওখানে উনি যে না ডিক্লেয়ার করলেন, এরকম ঘটনা আসছে, এটার কারণেই কিন্তু তারা তাকে তার ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু কেড়ে নিল। উনি অ্যাপিলে গিয়েও কিন্তু অ্যাপিলে কামিয়াব হতে পারেননি। অ্যাপিলটাও কোর্ট নাকচ করে দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এটার কতটা গুরুত্ব। অনেকেই দেখি যে প্রায় সময় বলেন আমাকে, আমার তো একটা ড্রাইভিং অফেন্স আছে, এটা না ডিক্লেয়ার করলে কি হয়, না এটা আমি করতে চাই না। দেখেন, আপনি অবশ্যই যে কোনো ঘটনা যদি আপনি মনে করেন যে এটা বিতর্কিত, কিছু করার ঠিক হয়নি, সেটা আপনার কিন্তু বলে দেওয়া উচিত। এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা এখানে বলে রাখা দরকার, যে যদি কেউ পাবলিক ফান্ড অ্যাভেল করে থাকেন এমন কোনো সময় যে সময় তার পাবলিক ফান্ডের এন্টাইটেলমেন্ট নয়,
সেটার জন্য কিন্তু তার ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু বাতিল হতে পারে। আমরা জানি এর আগে অনেকেই এদেশে স্টুডেন্ট হিসেবে এসে কিন্তু চাইল্ড বেনিফিট ক্লেম করেছেন এবং অনেকেই আরও অন্য অনেক বেনিফিট তারা কিন্তু নিয়েছেন, যেটা তারা এন্টারটেনমেন্ট নয়। আজকের এই রুল অনুযায়ী, আজকের গাইডেন্স অনুযায়ী তাদের পরবর্তীকালে ন্যাশনালিটি অ্যাপ্লিকেশানে কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে এবং এটার জন্য যাদের ন্যাশনালিটি অ্যাপ্লিকেশানটি কিন্তু রিফিউজ হতে পারে। এবং সবচেয়ে যে অসুবিধা হচ্ছে এখানে বলে নাই যে কতদিন পর্যন্ত রিফিউজ হবে। হতে পারে এই সামান্য ভুলের জন্যে এটা লাইফ লং হবে। এবং যেভাবে আমরা বলেছি যে ইললিগাল এন্ট্রি হলে তারা বলে দিয়েছে কখনোই নাগরিকত্ব পাওয়া যাবে না, এক্ষেত্রে যদিও বলেনি কখনোই নয়, কিন্তু যেহেতু কোনো টাইম লিমিট নাই, আমাদের তো মনে হয় যতবারই আপনি অ্যাপ্লিকেশন করবেন ততবারই আপনি আগে পাবলিক ফান্ড রিসিভ করেছেন যখন আপনার পাওয়ার কথা নয়, এটা দিয়ে আপনার নাগরিকত্ব তারা রিফিউজ করতে পারে। এবং এখানে আমার মনে আছে যে অনেকেই কিন্তু বলেন যে আমি তো আসলে পাবলিক ফান্ড চাইনি, আমার কাছে ফর্ম পাঠিয়ে দিয়ে বলে তুমি অ্যাপ্লাই করো, কিংবা আমি চাইল্ড বেনিফিটের জন্য আমার যখন বাচ্চার জন্ম হয় হসপিটাল থেকে আমাকে তারা ফর্ম দিয়ে দিয়েছে, আমি চাইল্ড বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কেউ একটা জিনিস করতে বললেই আপনি করে ফেলবেন। আপনি তো জানেন আপনি এন্টাইটেল না। হ্যাঁ, আপনি যদি বেনিফিট এজেন্সিকে লেখেন দেখো আমি তো এদেশে সেটেল নই, বা আমার তো এখানে বেনিফিট ক্লেম করার কোনো রাইটও আপনার, যদি আপনি বেঁচে থেকেও থাকে আপনি বলবেন সেখানে আপনার পাবলিক ফান্ডের উপরে রেস্ট্রিকশন আছে, এরপরে যদি তোমরা আমাকে অ্যালাউ করো তাহলে আমি নেব। তো এটা যদি তাদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভালটা নিয়ে আসতে পারেন যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস জানার পরেও বেনিফিট এজেন্সি আপনাকে পাবলিক ফান্ড দিচ্ছে, সেক্ষেত্রে আপনার একটা ডিফেন্স থাকবে। না থাকলে কিন্তু এটা আপনার নাগরিকত্বকে এফেক্ট করতে পারে। আজকে আমরা অন্য কিছু বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা প্রায়শই যখন কোনো বিজি না থাকি, আমাদের কলার থাকে না, আমরা আইনের বিভিন্ন দিক নিয়ে কথা বলি। একজন কলার বলে যুক্ত হচ্ছেন, কে আছেন দেখি। হ্যালো কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কলার বলেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর প্রোগ্রাম কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য। অনেক মানুষ বেনিফিটেড হয়। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ আপনার মঙ্গল করুক। স্যার, আমার কোয়েশ্চনটা ছিল একটু কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে আছি স্যার। জি স্যার, আমি 2009-এ স্টুডেন্ট হিসেবে এই দেশে আছি এবং কয়েকবার ভিসা এক্সটেন্ড করি, কিন্তু 2015-তে আমি আমার কাটেল হয়ে যায় আমার স্টুডেন্ট ভিসাটা। তারপর থেকে আমি মানে অবস্থায় থাকি। আর 2022-এ আমাকে ইনসিডেন্টালি তারা আমাকে অ্যারেস্ট করে এবং পরে আমাকে তখন থেকে আমি রিপোর্টিং এ যাই প্রতি মাসে। তো ওই অবস্থায় 2022-এ আমি একটা আমার মেডিকেল গ্রাউন্ডের উপরে আমি একটা অ্যাপ্লিকেশন করি। ওইটা আমরা একটা ব্রেকে যাচ্ছি। আপনি কি আপনার সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম। বিরতির আগে আমরা একজন কল নিচ্ছিলাম, জানি না উনি এখন লাইনে আছেন কিনা। আপনি কি এখনও লাইনে আছেন? আচ্ছা, মনে হয় নাই। ওনার আসলে পুরো প্রশ্নটাই আমি ওনার প্রশ্নটা পুরোটাই বুঝতে পারলাম না। তো তবু যেটুকু বুঝলাম, উনি এদেশে 2009 সালে আসেন এজ স্টুডেন্ট। পরবর্তীকালে 2015 সালে ওনার ভিসা কাটেল হয়ে যায়। তারপরে উনি ছিলেন, অবৈধভাবে ছিলেন। 2022 সালে ওনাকে হোম অফিস তাকে গ্রেপ্তার করার পরে ওনার বোধহয় কিছু মেডিকেল নোট ছিল, সেটার ভিত্তিতে উনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন। এখন আমি জানি না উনি আসলে কী জানতে চাচ্ছেন। এখন যেটা হবে, প্রথমত বলে মেডিকেল গ্রাউন্ডে যদি উনি অ্যাপ্লিকেশন করেন, মেডিকেল গ্রাউন্ডের কিন্তু থ্রেশহোল্ড ভেরি হাই, অনেক উচ্চ থ্রেশহোল্ড আছে, এটা অনেকেই ক্ষেত্রেই স্যাটিসফাই করা যায় না। যেটা মূলত একটা হতে পারে কেউ যদি একদম লাইফ থ্রেটনিং কোনো ডিজিজের সম্মুখীন হন এবং যেখানে আমরা জানি যে তার একদম তিনি
এন্ড অফ লাইফ স্টেজে পৌঁছে গেছেন, সেরকম একটা ক্ষেত্রে হতে পারে, এবং যেটার জন্য দেশে গেলে তার কোনো ট্রিটমেন্ট হবে না, এবং যেটা তার মৃত্যুকে এক্সিলারেট করবে, তাড়াতাড়ি আরও ত্বরান্বিত করবে, এটা হতে পারে। আরেকটা হতে পারে যেখানে তার ইমিডিয়েট কারো লাইফ থ্রেটনিং নাই, কিন্তু যে অসুখে তিনি ভুগছেন সে অসুখের চিকিৎসা দেশে গেলে অত্যন্ত ব্যয়বহুল হবে, যেটা তিনি অ্যাফোর্ড করতে পারেন না, এবং ওনার এটার সাথে যে কেয়ার যেটা রিকোয়ার্ড সেই কেয়ারটা উনি দেশে অ্যাভেলেবল হবে না, না হওয়ার কারণে ওনার সিচুয়েশনটা হয়ে যাবে যেটাকে আমরা বলি ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্টের সম্মুখীন হবেন, যেটা ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস আর্টিকেল 3 ব্রিচ হতে পারে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার সাথে কথা বলি। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা সিম্পল কোয়েশ্চন। জি ভাইয়া বলেন, শুনছি। আমার একটা নতুন পাসপোর্ট বানাইতে হয়, বাংলাদেশি পাসপোর্ট। জি। তো কোয়েশ্চনটা ছিল, আমার আগের পাসপোর্টে আমি সরল বাংলাতে সাইন ছিল যে জি অলসো অল হোম অফিসের সব ডকুমেন্ট আমি বাংলাতে আগের যেভাবে পাসপোর্টের সাইন ছিল এইভাবে দিয়েছি, সব ডকুমেন্ট পেপারে। জি। কারণ আমি পাসপোর্ট করতে সময় চাইতেছি যে আমার সাইন চেঞ্জ করতে, এই বিষয়ে সাইন দিব। জি। পরবর্তীতে কি কোনো হোম অফিসের রেকর্ডে কোনো কন্ট্রাকচুয়েশন হবে কি, কোনো প্রবলেম হবে কি? এমনি সাধারণত এটা অ্যাডভাইজেবল সবসময় একই সিগনেচার রাখা। কোনো কারণে যদি আপনার সিগনেচার বদলায় তো আপনি অবশ্যই তাদেরকে জানাতে পারেন যে আপনি এখন থেকে এভাবে আপনি সিগনেচার দেবেন, কিন্তু সিগনেচারটা এদেশে কিন্তু তারা সবসময় একই সিগনেচারের কথা বলে, বাট সিগনেচার যদি কোনো কারণে চেঞ্জ হয় তো তাদেরকে আপনাকে জানাতে হবে আপনার সিগনেচার চেঞ্জ হয়েছে। তো বাংলাদেশ হাই কমিশনের ব্যাপারে আপনি জানেন তাদের নিজস্ব নিয়মকানুন আছে, তাদেরকে আপনাকে জানাতে হবে কেন আপনি আগে থেকে সিগনেচারটা আপনি চেঞ্জ করবেন। তারা যদি অ্যাকসেপ্ট করে তো আপনি আপনার নতুন সিগনেচার আপনি দিতে পারেন, বা না হলে আপনাকে হয়তো একটা স্ট্যাটিউটরি ডিক্লারেশন দিতে হবে, দিয়ে বলতে হবে আপনার সিগনেচার চেঞ্জ হচ্ছে, যেটা আপনি আগেরটা এবং পরেরটা দিয়ে আপনি একটা সলিসিটরের সামনে দিয়ে একটা ডিক্লারেশন করে আপনি সাবমিট করতে পারেন যে আপনার সিগনেচারটা চেঞ্জ হয়েছে। অ্যাপার্টমেন্টে আছে তাদের সাথে 3 তারিখে 3 তারিখে তাদের কাছে বললেই যাদের বলে তাহলে ঠিক আছে না, আপনি বললে তারা যদি অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু ওই যে বললাম যে আপনি একটা স্ট্যাটিউটরি ডিক্লারেশন করে সিগনেচার চেঞ্জ করতে পারেন, করে আপনি এটাকে সাবমিট করতে পারেন, এটা কপি আপনি রাখতে পারেন যে আপনি বলতে গেলে লিখিত কোনো কপি, লিখিত একটা ডিক্লারেশন করবেন সলিসিটরের সামনে। সলিসিটরের সামনে জি। জি, উনি সাক্ষী দেবেন যে আপনার সামনে আপনি তার সামনে সাইন করে আপনার সিগনেচার চেঞ্জ করেছেন। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা নিয়ে আমরা একটু আগেই যেটা বলছিলাম যে ভাইয়া ফোন করেছিলেন মেডিকেল গ্রাউন্ডের ব্যাপারে, তো মেডিকেল গ্রাউন্ডে একটা হাই থ্রেশহোল্ড আমাকে দেখাতে হয়, এটা অনেক ক্ষেত্রেই দেখানো সম্ভব না, সাধারণ কোনো অসুখের জন্য নয়। অনেকে যদি বলেন, উনি যিনি ফোন করেছিলেন আমি জানি না উনি মাসুম কি না, বাট ওনার আওয়াজ শুনে এবং ওনার কথাবার্তা শুনে আমার একজনের কথা মনে পড়ছে যিনি আমার সাথে বেশ কয়েকবার কথা বলেছেন একই ধরনের ঘটনা। তো যেটা হয়, যেটা উনি একটা মেন্টাল হেলথের কথা বলেছিলেন, ডিপ্রেশনে ভোগেন। তো মেন্টাল হেলথের ব্যাপারে আসলে হোম অফিসে পজিশন হচ্ছে, তারা বলে বাংলাদেশে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, সাইকিয়াট্রিক কোনো প্রবলেম হলে সেটা চিকিৎসা বাংলাদেশেই অ্যাভেলেবল। তো সেই কারণে শুধুমাত্র মেন্টাল হেলথের ইস্যু আছে, এই ইস্যুতে আমার মনে হয় না যে কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান সাকসেসফুল হবে। আর একটা কথা হয়তো উনি বলতে পারেন, যেহেতু 16 বছর এদেশে আছেন, উনি যদি দেখাতে পারেন ওনার পক্ষে বাংলাদেশে গিয়ে ইন্টিগ্রেট করা, অর্থাৎ বাংলাদেশে গিয়ে অ্যাডজাস্ট করা বা বাংলাদেশে গিয়ে আবার মিলেমিশে যাওয়া ওনার জন্য সমস্যা হবে, তাহলে এটা হয়তো আরেকটা কারণ হতে পারে ইমিগ্রেশন রুলের অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফের প্যারাগ্রাফ 5 অনুযায়ী। বাট ওনাকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ওনাকে অনেক এভিডেন্স ওনাকে জমা দিতে হবে। এখানে আমরা একটু একটা ইন্টারেস্টিং কেস ল নিয়ে আমরা এখানে কথা বলি। এই কেস লতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা ফ্যামিলি, একটা টার্কিশ ফ্যামিলি, তারা সমুদ্র ক্রস করে তারা এদেশে আসছিলেন। তা আসার সময় তাদের
আন্ডার এজ দুটো বাচ্চা তারা ওখান থেকে সেপারেটেড হয়ে যায়, তারা আসতে পারেনি, তারা ফ্রান্সে থাকে এবং তাদের 2 বাচ্চা তারা এদেশে আসার সুযোগ পায়, কারণ তাদেরকে দেশে নিয়ে আসা হয়। এখন বাচ্চাদের বয়স হচ্ছে একজনের 9, একজনের 6। তো তারা তো এদেশে আছে এবং আন্ডারস্ট্যান্ড তারা বোধ হয় ফোস্টার কেয়ারে আছে। এই বাচ্চারা এখন তারা চাইলেও তাদের বাবা মাকে যেন এই দেশে আসা হয়, কারণ তারা বাবা মার সাথে থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ করা হলো এবং যেখানে হোম অফিস আর্গুমেন্ট করলো, যে আর্গুমেন্টটা কোর্ট অফ অ্যাপিলে মেনে নিয়েছে এবং পরবর্তীতে জুডিশিয়াল রিভিউ হলে আপার ট্রাইব্যুনাল মেনে নিল, যেখানে তারা বলল যে না, যে এটাতে কী হবে, একটা খারাপ উদাহরণ ক্রিয়েট হবে। এর ফলে কী হবে, সব আন্ডার এজ বাচ্চারাই এদেশে আসার পরে, যেহেতু এদেশে অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে একটা সময় পর্যন্ত থাকার অনুমতি রাখা, তখন সব বাচ্চারাই তখন অ্যাপ্লাই করবে তাদের বাবা মাকে দেশে নিয়ে আসার জন্যে, যেটা সম্ভব নয়। বরঞ্চ বাচ্চার বাবা মা যেখানে আছে সেখানে বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া যায় কি না, সেখানে গেলে তারা বাচ্চা বাবা মার সাথে তারা রিইউনাইটেড হবে। তো এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে যে আপনি যে ইউনাইটেডের কথা বলছেন, সেই ইউনাইটেডের ক্ষেত্রে কিন্তু দুভাবেই হতে পারে। আপনাকে ব্রিটেনে নিয়ে এসেও বাচ্চার সাথে বাপ মা ইউনাইটেড হতে পারে, অথবা বাচ্চার বাবা মা যেখানে আছে সেখানেও বাচ্চাকে নিয়ে গিয়ে বাচ্চারা বাবা মার সাথে ইউনাইটেড হতে পারে। তো এটা একটু মনে রাখতে হবে। বেশ একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, একটা কেস। যাই হোক, আমরা আজকে যে বিষয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে, আমরা প্রায়শ শুনি যে, আমরা দেখেছি যে এদেশে অনেক বাংলাদেশের কথাই আমরা বলি, যারা এদেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এদেশে আসেন, এবং এর মধ্যে অনেকে আসেন কেয়ার ভিসা নিয়ে এদেশে আসেন। আসার পরে দেখা গিয়েছে তারা কাজ পাচ্ছেন না, কাজ না পাওয়ার জন্যে তারা এখন কি করবেন। অনেকে জানতে চান, আমাকে তো কাজ দিচ্ছে না, আমি এখন কি করব। তো অনেকেই পরামর্শ দেন, কিছু যখন করতে পারছো না তবে তুমি অ্যাসাইলামের রুটে যাও। এখন আগে আমি বলেছি, অ্যাসাইলাম কিন্তু সবার জন্য নয়। অ্যাসাইলাম শুধুমাত্র তাদেরই জন্যে যারা দেশে গেলে যাদের বিপদের আশঙ্কা আছে, যাদের জীবন, ব্যক্তিগত নিরাপত্তা বা যাদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে, এমন লোকদের জন্যেই কিন্তু অ্যাসাইলাম। অ্যাসাইলাম কিন্তু কিছুই করতে পারলাম না, অ্যাসাইলাম মেরে দাও, এটা কিন্তু সেই জন্য নয়। আমরা জানি বাংলাদেশ থেকে অনেকেই এইভাবে আসার পরে শুধু অ্যাসাইলাম শিকার নয়, অনেকে দেশে আসেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসার পরে অনেকে পড়াশোনা করেননি, না করে এখন নানাভাবে থাকার কি একটা চিন্তা আছে, এই চিন্তা করছেন। এবং তাদেরকে পরামর্শ দেয় যে তুমি একটা কাজ করো, তুমি একটা অ্যাসাইলাম করে দাও। এখন অ্যাসাইলাম করাটা কিন্তু খুব সহজ নয়। ঠিক আছে, আমরা দেখেছি যে গত বছর বিশেষ করে কনজারভেটিভ সরকারের বিদায় লগ্নে তারা প্রচুর মানুষকে অ্যাসাইলাম দিয়েছে, এবং আমরা জানি যে ওই সময়ে প্রায় ৬২,০০০ মানুষ অ্যাসাইলাম পেয়েছে, যেটা এ যাবৎকালে ব্রিটেনের সর্বোচ্চ রেকর্ড। এবং সেটার কারণে কি হয়েছে, অনেকে যারা হয়তো সাধারণ দৃষ্টিতে যাদের অ্যাসাইলাম পাওয়ার কথা নয়, তারাও কিন্তু অ্যাসাইলাম পেয়েছে। পাওয়ার পরে বাংলাদেশ থেকে তারা ফ্যামিলি ইউনিয়নের মাধ্যমে তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে এসেছে। এর ফলে কি হচ্ছে, এটা একটা রং সিগন্যাল পাঠাচ্ছে। যখন লোকে মনে করছে যে আসলে আমার আমার ওই চাচা যদি ব্রিটেনে গিয়ে এই রকম একটা কথা বলে অ্যাসাইলাম পেতে পারেন, পরে পুরো পরিবারকে নিয়ে যেতে পারলেন, তাহলে আমরা কেন পারবো না, আমাদের তো আরও ভালো একটা ক্লেম আছে, এরকম তারা হয়তো মনে করছেন। সেই কারণে অনেকেই আমরা দেখলাম যে এই যারা ব্যর্থ স্টুডেন্ট যারা হয়েছেন বা যারা ব্যর্থ ওয়ার্ক পারমিট হোল্ডার, এরাও কিন্তু এখন অ্যাসাইলামে উঠে যাচ্ছেন। আমি একটু আগে সাবধানী একটা বানিয়ে দিয়ে বলেছি, এখন দেখা যাচ্ছে নতুন অ্যাসাইলাম যারা আছেন শিকাররা, তাদের অধিকাংশকেই ১ মাসের মধ্যে একটা ইন্টারভিউ দিচ্ছে, এবং ইন্টারভিউর পরে প্রায় 2 সপ্তাহের মধ্যে একটা ডিসিশন তারা দিচ্ছে। আজকেও আমরা বললাম যে বর্তমানে তারা প্রতি মাসে ১১,০০০ করে ইন্টারভিউ করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ করছে, এবং করে তারা দ্রুত সিদ্ধান্ত দিচ্ছে। ফলে আপনার কেস স্ট্রং না থাকলে এখন তাড়াহুড়ো করে আপনি অ্যাসাইলামের রুটে আপনি কেন যাবেন? অবশ্যই আপনার যিনি আইনজীবী আছেন তাকে জানতে চান, আমি যে কেসটা করতে যাচ্ছি, আমি যে অ্যাসাইলাম করছি, এটা পাওয়ার সম্ভাবনা কতটুকু।
আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, কেউ যদি অ্যাসালাম করেন তবে তার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এই ফিঙ্গারপ্রিন্টটা তারা অনেক সময় এটাতে বিভিন্ন দেশের অ্যাক্সেস থাকে এবং তারা সেই অ্যাক্সেসের মাধ্যমে তারা জানতে পারে যে কে কোথায় কবে অ্যাসালাম ক্লেম করেছে। এরপরে পরবর্তীকালে এদেশ থেকে সব কিছু চুকে যাওয়ার পরেই আবার যদি কেউ অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাকে শনাক্ত করা সম্ভব। সেক্ষেত্রে স্বাভাবিক ভিসা কিন্তু নাকচ হতে পারে। অনেকে হয়তো কানাডা অস্ট্রেলিয়া যেতে চান, আমাদের জানার মতে কানাডা অস্ট্রেলিয়াও কিন্তু এই ইনফরমেশান তাদের সাথেও কিন্তু শেয়ার করা হয় এবং সেক্ষেত্রে কেউ অ্যাসালাম ক্লেম করলে তাদের এই সংবাদটা ওই দেশগুলিতে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অ্যাসালাম তখনই আপনি যাবেন, হয় আপনি একদম ডেসপারেট কিংবা আপনার আর কিছু করার নাই, অথবা আপনার কেস আসলে খুব স্ট্রং। আপনার কেস কতটা স্ট্রং এটা নিশ্চয়ই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করলে আপনি জানতে পারবেন। খামাখা একটা অ্যাসালাম কেস করে আপনার নিজের ইমিগ্রেশন হিস্ট্রি খারাপ করার কোনো মানেই হয় না। আমরা এটাও জানি যে 11,000-এর উপরে বাংলাদেশি এই ধরনের অ্যাসালাম অ্যাপ্লিকেশান করে তারা এখন ভুক্তভোগী, যেখানে হোম অফিসের স্ট্যাটিস্টিক বলছে যে 5%ও তারা এই ক্যাটাগরি থেকে অ্যাসালাম পাবে না, বাকি 95%কে তারা ফেরত পাঠাবে। তো এটা তো অবশ্যই একটা আমাদের জন্য একটা খুব ভালো খবর নয়। তো ওই যে বললাম যে আপনি অ্যাসালাম ক্লেম করার আগে ভালোভাবে দেখবেন, ভালোভাবে ভাববেন। অনেক সময় কিন্তু আবার যদি আপনি দেশে ফিরে যান পরবর্তীকালে আপনি আসার একটা সুযোগ কিন্তু এখানে পাচ্ছেন, আপনার ইমিগ্রেশন হিস্ট্রিটা খারাপ হচ্ছে না বা অন্য দেশেও আপনি চলে যেতে পারছেন। আমরা জানি যে অ্যাসালামের রিফিউজালের সংখ্যা বাড়বে, কারণ এর আগে একজন জাজ তিনি জানিয়েছিলেন যে মনে করা হচ্ছে যে আগামী বছর অ্যাসালাম কেসের সংখ্যা বাড়বে এবং বাড়লে 53% বাড়বে। আবার হোম অফিসের আরেকটা প্রতিবেদনে বলছে, তারা মনে করছে যে এটা বাড়বে 83%। আপনারা জানেন যে এই মুহূর্তে একমাত্র যারা হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করেন বা অ্যাসালাম অ্যাপ্লাই করেন একমাত্র তারাই অ্যাপিলের সুযোগ পান। এর বাইরে অন্য ক্যাটাগরিতে, আগে ইইউ ক্যাটাগরিতে অ্যাপিলের সুযোগ ছিল, এখন তো আমরা ইইউ থেকে তো খুব কমই আমরা কেস পাচ্ছি, কারণ আমরা ব্রেক্সিটের পরে আমরা বেরিয়ে এসেছি ইউরোপ থেকে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আশঙ্কা করা হচ্ছে যে অ্যাপিলের সংখ্যা 83% বেড়ে যাবে এবং এই মুহূর্তে আমরা জানি যে কোর্টে প্রচণ্ড চাপ। নতুন কোনো, যেমন আমাদের গত সপ্তাহে কিছু কেস অ্যাডজন হলো, আমাদেরকে বলা হয়েছে যে কেসগুলি জুন জুলাইয়ের আগে তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতে পারে একটা হিয়ারিংয়ের জন্যে। তারা এত ব্যস্ত, এত বিজি। আমরা জানি যে নতুন জাজও নিয়োগ করা হয়েছে প্রায় 150 মতো নতুন জাজ, তাদের এখন ট্রেনিং চলছে। ট্রেনিংয়ের পরে তারা হয়তো দায়িত্ব বুঝে নেবেন। তখন আমরা জানি না তারা কতটা ইফেক্টিভলি কাজগুলি করতে পারবেন। তো আমরা কথা বলছিলাম যে এই মুহূর্তে অ্যাসালাম ক্লেম করলে, আমরা এর আগেও বলেছি বাংলাদেশ থেকে এই মুহূর্তে অ্যাসালাম ক্লেম করলে তার ভবিষ্যৎ কী। আমরা জানি যে ডিসেম্বর মাসে তারা একটা সিপিএন কান্ট্রি পলিসি নোট তারা সার্ভ করেছেন বাংলাদেশের উপরে এবং সেখানে তারা যেটা দেখাচ্ছেন, তারা বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই আর অ্যাসালাম চাওয়ার কোনো কারণ নাই, কারণ বাংলাদেশে যে সরকার আছে সরকারটা নিরপেক্ষ সরকার, এটা কোনো দলীয় সরকার নয় এবং তারা বিএনপি বা আওয়ামী লীগ এদের কাউকে ধরে তারা প্রসিকিউট করবে, জুলুম নির্যাতন করবে, এটা তারা মনে করছে না। আরেকটা বিষয় তারা এখানে বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন, তারা বলছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে যারা কোনো অপরাধের সাথে জড়িত। এরপরে আবার এই গাইডেই বলছে যে প্রত্যেক রাষ্ট্রের অধিকারী আছে তাদের দেশে যারা অপরাধ সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশ সরকার যদি কারোর পক্ষে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এটাকে তারা পারসিকিউশন তারা বলবে না। আবার এখানে আওয়ামী লীগ দলীয় যারা আছেন তারা যদি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বলতে চাচ্ছে আগে যারা বিএনপি বা জামাত করতেন এবং এই কারণে যারা
বিপদের ঝুঁকিতে ছিলেন, এদের যে অ্যাসাইলাম ক্লেমগুলি আসছে, বলা হচ্ছে এই ক্লেমগুলি সবই এখন পারতপক্ষে নাকচ হয়ে যাবে এবং অ্যাপিলগুলো ডিসমিস হয়ে যাবে। কিছুদিন আগে একটা কোর্টে গেলে কোর্টের ডিটি জাজ আমাকে একটা ওয়ার্নিং দিলেন, আমাকে মানে ব্যক্তিগতভাবে আমাকে নয়, মানে আমার মাধ্যমে সমস্ত লয়ার কমিউনিটিকে একটা ওয়ার্নিং দিলেন। তিনি বললেন, যারা এখনও বিএনপি বা বিরোধী দলের রাজনীতি করে আওয়ামী লীগ সরকার তাদেরকে ক্ষতি করবে, এটার উপরে ভিত্তিতে যারা অ্যাসাইলাম ক্লেম করে অ্যাপিলে আসে, এদের উচিত হচ্ছে অ্যাপিলগুলো প্রত্যাহার করে নেওয়া। না হলে এই অ্যাপিলগুলোতে শুধুমাত্র ডিসমিস হবে তা না, তারা আইনজীবীর বিরুদ্ধে বা অ্যাপিলেন্টের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে কস্ট অর্ডার দিয়ে। তাদের কাছ থেকে কোর্টের সময় বরবাদ করার জন্যে, মিনিংলেস অ্যাপিল নিয়ে আসার জন্যে যে কোর্টের সময় বরবাদ হলো, এটার জন্য তারা কিন্তু ক্ষতিপূরণ চাইতে পারে। তো এই ব্যাপারে অবশ্যই সবাইকে সাবধানে পা ফেলতে হবে। উল্টোপাল্টা কাজ করে একটা কস্ট অর্ডার পেলে এটা অবশ্যই যিনি আইনজীবী তার জন্যে এবং তার ফার্মের জন্য এবং অনেক ক্ষেত্রে অ্যাপিলেন্টের জন্যও এটা একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। তাদের রেপুটেশন, তাদের যে আমরা বলি সুনাম, এখানে ক্ষুণ্ণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন যে আমি তো ছাত্রলীগ করতাম, বা আমি যুবলীগ করতাম, আওয়ামী লীগের সমর্থন করতাম, এখন তো দেশে গেলে প্রবলেম হবে। আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই এদেশে আওয়ামী লীগের সাপোর্টারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যারা সবাই মনে করছে যে দেশে গেলে তাদের পরে অনেক নির্যাতন জুলুম হবে। এদের সম্পর্কে যেটা বলতে চাচ্ছি নতুন গাইডেন্স, সেটা হচ্ছে এই যে বর্তমান সরকার কাউকে প্রসিকিউট করছে না। আওয়ামী লীগ দলীয় যে সমস্ত সদস্যদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা কিন্তু আসলেই কোনো না কোনো বড় অপরাধের সাথে তারা জড়িত, এবং সেই কারণে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা কোনো অপরাধ করেনি, এদের বিরুদ্ধে বর্তমান সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না। আর প্রশ্ন হচ্ছে, সরকার না নিলেও আপনি যদি আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ করেন, জামাত করেন, তাহলে অন্য দলের কাছ থেকে কি আপনার হুমকির ব্যাপার আছে কিনা? তো এ ব্যাপারে কান্ট্রি পলিসি নোট বলছে যে এরকম কিছু হলে সরকার আপনাকে রক্ষা করার জন্যে তারা যথেষ্ট, তাদের শক্তি আছে এবং তারা রক্ষা করতে পারবে। এবং এখানে আরও বলা হয়েছে যে প্রথমে সরকারের আসার পরে দেশের আইন পরিস্থিতি অনেক অবনতি হলেও আবার আস্তে আস্তে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে চলে আসছে। তো ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে যদি অ্যাসাইলাম চান, সেটা খুব কঠিন। তার অর্থ এই না যে আপনি অ্যাসাইলাম পেতে পারেন, হ্যাঁ পেতে পারেন, আপনারটা যদি কোনো ব্যতিক্রম ধর্মী কোনো কেস হয়ে থাকে এবং আপনার যদি সত্যি জেনুইনলি বাংলাদেশের জনগণের কাছ থেকে বা সরকারের তরফ থেকে হুমকি থেকে থাকে এবং যার জন্য আপনি মনে করেন আপনাকে কেউ রক্ষা করার নয়, আপনি এখনও অ্যাসাইলাম ক্লেম করতে পারেন, বা এই ধরনের কেস হবে খুবই কম। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমরা দেখেছি যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যারা ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন, অমুসলিম সম্প্রদায় আছেন, অমুসলিম সম্প্রদায়ের উপরে বিভিন্ন আঘাত হয়েছে, তাদের ধর্মমন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে, এরকমের অনেক নির্যাতন জুলুমের খবর এসেছে। সবচেয়ে মানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে খবরগুলি এসেছে, এই খবরের অধিকাংশ সংবাদেরই কিন্তু সোর্স হচ্ছে ভারত থেকে প্রচুর সংবাদ এসেছে। আবার এখানে একটু ব্যাপার আছে যে ভারতের কলকাতার বাইরে কোনো কোনো জায়গাতে ইংরেজি পত্রিকাতে কিন্তু কিছু ব্যালেন্স নিউজ দেওয়ার চেষ্টা করলেও আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এক শ্রেণীর পত্রপত্রিকা বাংলাদেশের ব্যাপারে অনেক ধরনের মিথ্যাচার করেছে বলে বলা হচ্ছে। কারণ যে সমস্ত সংবাদ ছাপানো হয়েছে, এটা তারা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছে যে সংবাদগুলি ভুয়া। তো যেটাই হোক, বাংলাদেশে কিছু হলেও যে অমুসলিম সম্প্রদায়ের পরে আক্রমণ হয়নি, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। যদিও আমরা মনে করি যে এটা নিয়ে এত বড় করে দিলকে তাল করার মতো অবস্থা নাই এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এবং আমরা দেখেছি যে এই যে কৃষ্ণপ্রভু দাস, তাকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে এবং ভারতেও বিশেষ করে অনেক হয়েছে
এবং আমরা দেখতে পাচ্ছি এদেশেও অনেকেই অ্যাসাইলাম ক্লেম করছেন নিজেকে কৃষ্ণপ্রভু দাসের সহচর হিসাবে গণ্য করে, এবং বলতে যাচ্ছে আমি যেহেতু কৃষ্ণপ্রভু দাসের সমর্থক আমার পরে নির্যাতন হবে। কিন্তু এটা আসলে প্রমাণ করা খুব কঠিন হয়ে যাবে যে কৃষ্ণপ্রভু দাসের সমর্থকরা বাংলাদেশে পারসিকিউটেড হচ্ছে, এটা খুব কঠিন হয়ে যাবে দেখানো। তো আরেকটা এখানে এটার সাথে আবার এটাও মনে রাখতে হবে যে আপনাকে দেখাতে হবে এই ধরনের ক্ষেত্রে আইদার সরকার আপনাকে নির্যাতন করছে, জুলুম করছে, হয়রানি করছে, অথবা সরকার করছে না কিন্তু একটা জনগোষ্ঠী আপনাকে করছে, এবং যাদের থেকে আপনাকে রক্ষা করার জন্যে সরকারের কোনো ক্ষমতা নাই বা সরকার ইচ্ছাও নাই। কিন্তু কান্ট্রি পলিসি নোটে বলেছে যে এই যে অমুসলিম সম্প্রদায়ের পরে যদি অত্যাচার হয়ে থাকে সেটাকে মোকাবেলা করা বা সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে বা ধর্মীয় কারণে অ্যাসাইলাম পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তার অর্থ এই না যে কেউই পাবে না, হয়তো কেউ না কেউ তারা কোনো বিশেষ কোনো কারণ দেখাতে পারলে অবশ্যই তারা অ্যাসাইলাম পেতে পারেন। এটার সাথে আমরা যোগ করি যে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশানগুলি, এটা নিয়ে আমি আগেও অনেকবার বলেছি, এখনও দেখি প্রায় এদেশের মানুষ এসে 6 মাস 1 বছর পরেই একটা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশান করে দেয়। এই ধরনের অ্যাপ্লিকেশান আমার জানার মতে কোনো দিনই সাকসেসফুল হয় না, খুব স্ট্রং গ্রাউন্ড না থাকলে, বরঞ্চ এটা আপনার ইমিগ্রেশন হিস্ট্রিতে এটা যোগ দেয়। তো কখন আপনি একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান করবেন? হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশান আমি আগেই বলেছি তার দুটো আসপেক্ট আছে, একটা প্রোটেকশন আসপেক্ট, একটা ফ্যামিলি প্রাইভেট লাইফ আসপেক্ট। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ফ্যামিলি প্রাইভেট লাইফের আসপেক্টই প্রশ্ন করা হয়। এখানে একটু আইনটা বলে রাখি, আপনার যদি এদেশে স্ত্রী বা স্বামী বা সন্তান আদি না থাকে তবে কিন্তু ফ্যামিলি লাইফে আপনার অ্যাপ্লিকেশান রিফিউজ হবে, এবং অ্যাপিলে গেলেও আপনার পক্ষে হয়তো অ্যাপিলটা জেতা বেশ কঠিন হয়ে যাবে। আমাদের একটা ব্রেকের সময় হচ্ছে, আমরা ব্রেকে যাই, ব্রেক থেকে ফিরে এসে আবার কথা বলবো। ততক্ষণ থাকুন আমাদের সাথে, আবার দেখা হচ্ছে শীঘ্রই। বিরতির আগে আমরা হিউম্যান রাইটসের কেসগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে এটার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনের দুটো আসপেক্ট আছে, একটা প্রোটেকশন আসপেক্ট, একটা ফ্যামিলি ও প্রাইভেট লাইফ। আমরা ফ্যামিলি ও প্রাইভেট লাইফ নিয়ে কথা বলতে গিয়ে ফ্যামিলি লাইফ নিয়ে কথা বলছিলাম। আমি বলতে চাচ্ছিলাম ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সাধারণত আমরা আপনার ইউকেতে যদি ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি বলতে আমরা বুঝাই স্ত্রী বা স্বামী এবং পুত্র বা কন্যা, এরার সাথে যদি আপনার ফ্যামিলি লাইফ হয়। এছাড়াও কোনো বিশেষ ক্ষেত্রে আপনার ফ্যামিলি লাইফ হতে পারে আপনার এল্ডারলি রিলেটিভের সাথে, বাবা মা বা ভাই বোনের সাথেও হতে পারে, কিন্তু এখানে রিয়েল ডিপেন্ডেন্সি আপনাকে দেখাতে হয়, এবং যেটা বেশ কঠিন একটা টেস্ট, সর্বক্ষেত্রে দেখানো সম্ভব হয় না। তা যদি এই হিউম্যান রাইটসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা কীভাবে বলে, একটা হতে পারে যে ইমিগ্রেশনের রুলের ভিতরে যদি আপনি থাকেন, এই যেমন ধরুন আমরা যখন বলি যে স্বামী স্ত্রীর অ্যাপ্লিকেশন, আপনি যদি ইউকেতে বৈধভাবে থাকেন এবং সেক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বিয়ের ভিত্তিতে, সেক্ষেত্রে আমরা তাকে, যদি আপনি বৈধভাবে ইংল্যান্ডে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেনটেন্যান্সের রিকোয়ারমেন্ট আছে। 29,000 পাউন্ডের মেনটেন্যান্স দেখাতে হয়, অ্যাকোমোডেশন দেখাতে হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটি দেখাতে হয়, এবং দেখাতে সম্পর্কটা জেনুইন। এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা এদেশে বৈধভাবে আছেন। ধরুন আপনি হয়তো এদেশে আসলেন এত স্টুডেন্ট, ছাত্র হিসেবে আসলেন, আসার পরে এখানেও কারোর সাথে আপনার বিয়েটা হলো, সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে। এখন আপনি বৈধভাবে এদেশে আছেন, কিন্তু কোনো কারণেই যে আপনি যে 4টে রিকোয়ারমেন্টের কথা বললাম, যে 4টে রিকোয়ারমেন্ট আছে, যে
আপনাকে মেনটেন্যান্স দেখাতে হবে, অর্থাৎ বাৎসরিক আয় দেখাতে হবে 29,000, আপনার অ্যাকোমোডেশন দেখাতে হবে, ইংলিশ টেস্ট দেখাতে হবে এবং সম্পর্ক জেনুইন দেখাতে হবে। এখন এখানে জেনুইন সম্পর্ক ছাড়া অন্য তিনটের যে কোনো একটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর স্পাউস হিসাবে, নর্মাল স্পাউস যেটা আমরা বলি, সেই অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কিন্তু স্টিল হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করা যায় যদি আপনি দেখাতে পারেন যে আপনাদের সম্পর্ক জেনুইন এবং আপনার হিউম্যান রাইটসটা ব্রিচ হবে। এই যে বললাম যে এক্ষেত্রে যদি আপনি ওই মেনটেন্যান্স না দেখাতে পারছেন তখন কিন্তু আপনাকে যেতে হচ্ছে এক্সেপশনালে গেলে আমাদের EX1-এ আমরা গেলে দেখাতে হচ্ছে যে আপনাদের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা আর এদেশের বাইরে গিয়ে কন্টিনিউ করা সম্ভব না, করতে গেলে ইনসারমন্টেবল অবস্টাকল হয়। এখন আপনি যদি এদেশে বৈধভাবে নাও থেকে থাকেন তাহলেও কিন্তু এই EX1-এ অ্যাপ্লিকেশন করা সম্ভব যদি আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে বিবাহিত হন অথবা বিবাহিত নন, কিন্তু আপনি আর আপনার স্ত্রী বা স্বামী একসাথে 2 বছর বসবাস করছেন এবং সেক্ষেত্রেও আপনাকে দেখাতে হবে যে এই সম্পর্কটা এদেশের বাইরে গিয়ে এই সম্পর্কটা চালানো সম্ভব নয়। এই সম্পর্ক বাইরে গেলে আপনার কি হবে, ইনসারমন্টেবল অবস্টাকল হবে, মানে বিরাট একটা বাধার সম্মুখীন হবেন এই সম্পর্কটা করা। তো সেক্ষেত্রে কিন্তু হিউম্যান রাইটসের ব্রিচ হতে পারে। এর বাইরেও আমরা দেখেছি যে ফ্যামিলির সাথে জড়িত হতে পারে যদি আপনার বাচ্চা থেকে থাকে এদেশে, যে বাচ্চা ব্রিটিশ নাগরিক কিংবা বাচ্চা এদেশে 7 বছরের বেশি আছে, সেক্ষেত্রে আমরা জানি যে আপনি ভিসা পেতে পারেন এবং দেখাতে হয় বাচ্চার এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়, যুক্তিসঙ্গত নয়। এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি। আমরা বলেছি যে KO নাইজেরিয়া নামে একটা কেস, এই কেসটা সিদ্ধান্ত হওয়ার পরে এখন কোর্ট থেকে এই 7 বছরের বাচ্চা রিজনেবল চাইল্ডে এই গ্রাউন্ডে ভিসা পাওয়া খুব কঠিন হয়ে গেছে যদি হোম অফিস নিজে ভিসা না দেয়। এবং যে কোনো সময় আমার মনে হয় যে হোম অফিস হয়তো ওই ভিসা দেওয়াটা বন্ধ করতে পারে, করে তারা আবার বলতে পারে যে না, বাচ্চার থাকাটা এই দেশে রিজনেবল নয়। কারণ এটা তাদের আগের পজিশন ছিল, এই KOর আগে তাদের ডিফল্ট পজিশন ছিল, তারা সব ক্ষেত্রেই বলতো বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল। KO আসার পর থেকে দেখা গিয়েছে যে আগে যেখানে কোর্ট বলতো ইট ইজ নট রিজনেবল, এখন সেখানে কোর্ট বলে এটা রিজনেবল, কিন্তু হোম অফিস বলে ইট ইজ নট রিজনেবল। বেশ একটা যেটাকে আমরা বলি রোল, ভূমিকার পাল্টাপাল্টি হয়েছে ভূমিকাটা। আর এছাড়াও আর যেটা হতে পারে সেটা হচ্ছে প্রাইভেট লাইফে কী হয়, অনেকেই কিন্তু এই দেশে আসার পর আমরা দেখেছি যে অ্যাপ্লিকেশন করে দেয়, ফ্যামিলিও না হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে, তারা নিজেরাও কিন্তু জানে না। যখন আপনি বলেন যে ভাই আপনি কী অ্যাপ্লিকেশন করেছেন, বলে আমি জানি না, আমার উকিলে করে দিয়েছে। তো যেখানে কোনো ফ্যামিলি নাই সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রাইভেট লাইফে। কিন্তু ইমিগ্রেশনের রুলে তারা পরিষ্কারভাবে বলেছে যদি আপনি বৈধভাবে এদেশে থাকেন তবে আপনি 10 বছর এদেশে থাকতে হবে। 10 বছর যদি আপনি বৈধভাবে থাকেন, 10 বছর থাকলে লাইফ ইন দি UK পরীক্ষাটা পাশ করলে B1 ইংলিশ টেস্ট দিলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সরাসরি আপনি ইনডিফিনিট লিভ টু রিমেন পাবেন। যদি আপনি বৈধভাবে না থাকেন সেক্ষেত্রে আপনাকে থাকতে হবে 20 বছর। 20 বছর থাকার পরে আপনি যদি অ্যাপ্লিকেশান করেন, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়, এখানে গুড ক্যারেক্টার একটা অন্যতম জিনিস। ক্যারেক্টার নিয়ে যদি প্রবলেম হয়, যেমন আমাদের কাছে এমনও ঘটনা আছে যে কেউ এই দেশে আসার পরে একটা জাল ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেছে কিংবা জাল BRP কার্ড ব্যবহার করেছে কিংবা অন্যের NI কার্ড ব্যবহার করে চাকরি করেছে, এক্ষেত্রে কিন্তু তারা গুড ক্যারেক্টার গ্রাউন্ডে আপনার ভিসাটাকে রিফিউজ করতে পারে। তো মূলত 20 বছর এদেশে থাকলে বৈধ বা অবৈধভাবে বা দুটোর মিশ্রণে এদেশে থাকতে পারলে তখন প্রাইভেট লাইফে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। এই অ্যাপ্লিকেশান করলে আপনি কিন্তু সেটেলমেন্ট পাবেন না, আপনি 2.5 বছরের ভিসা পাবেন। এই 2.5 বছরের ভিসাকে আপনি আড়াই করে 10 বছর করার পরে 120 মাস করার পরে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রেও কিন্তু আবার আপনাকে লাইফ ইন দ্য UK দিতে হবে এবং B1 টেস্ট আপনি দিতে হবে। এর আগে যেমন আপনাকে বলেছিলাম যে পার্টনার রুটে যদি আপনি বৈধভাবে দেশে না থাকেন অথবা যদি আপনি মেনটেনেন্স বা ওই প্রথম 3টা যে রিকোয়ারমেন্ট যে কোনো রিকোয়ারমেন্ট স্যাটিসফাই না করতে পারেন এবং হিউম্যান রাইটস যদি আপনি সাকসেসফুল হন তাহলেও কিন্তু আপনাকে 10 বছর থাকতে হবে
যদি এটা সম্ভব যে এই 10 বছরের ভিতরে যদি আবার আপনাদের ইনকাম বা অন্য জিনিস অন্য রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন, আবার আপনি স্পাউস রুটে 5 বছরের রুটে আপনি সুইচ করতে পারবেন। তো যাই হোক আর কি, আমরা বলছিলাম যে এই 20 বছর যদি আপনি থাকেন, সেক্ষেত্রে গুড ক্যারেক্টার হলে আপনি ভিসা পেতে পারেন। এটা সেটেলমেন্ট পাবেন না, আপনি পাবেন আড়াই করে ভিসা বাড়ানোর সুযোগ এবং 120 মাস। মনে রাখবেন, ভিসা বাড়াতে দিয়ে মানে অ্যাপ্লিকেশান একবার ভিসা পাওয়ার পরে যখন আপনি এক্সটেনশানে গেলেন, এক্সটেনশানে অ্যাপ্লিকেশান করে যখন আপনি ওয়েট করছেন, সেই ওয়েটিংয়ের টাইমও কিন্তু আপনার এই 120 মাসের মধ্যে কাউন্ট হবে। দেখা গেলো আপনি অ্যাপ্লিকেশান করার পরে 1 বছর পরে আপনি ভিসা পেলেন, তো এই একটা বছরও কিন্তু আপনার এই 10 বছরের মধ্যে কিন্তু এটা অ্যাড হবে, এটা কিন্তু কাউন্ট হবে। আরেকটা হয়েছে যে আপনি ঠিক 20 বছর এদেশে নাই, কিন্তু একটা উল্লেখযোগ্য সময় আপনি দেশে ছিলেন এবং আপনার পক্ষে এখন দেশে গিয়ে অ্যাডজাস্ট করা, ইন্টিগ্রেট করা কঠিন হয়ে যাচ্ছে। তো আমাদের মতে এখানে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন যারা দেশে বাচ্চা হিসেবে আসেন এবং বাচ্চা হিসেবে আসার পরে তারা বাচ্চাদের যে রুটগুলি আছে, যে 7 বছর এদেশে থাকার কিংবা 25 বছর বয়স হয়ে গেছে, হাফ অফ দ্য লাইফ এদেশে কাটিয়েছেন, এরকম কিছু স্যাটিসফাই করতে না পারেন, যদি আপনি দেখা যান যে সিগনিফিক্যান্ট টাইম আপনি দেশে কাটিয়েছেন, দেশে গেলে আপনি হয়তো বাংলাদেশে থেকে আসছেন, ভাষাটাও আপনি পারেন না, বা সেখানে গেলে আপনার ইন্টিগ্রেশনে কোনো সুযোগ নাই, পরিবার পরিজন কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো সাপোর্ট নেটওয়ার্ক নাই, তো সেক্ষেত্রে হয়তো আপনি দেখাতে পারেন যে আপনি সিগনিফিক্যান্ট সময় দেশে আছেন এবং দেশে গিয়ে ইন্টিগ্রেট করার মতো সুযোগ আপনার মতো সামর্থ্য আপনার নাই। সেক্ষেত্রেও কিন্তু আপনি আবার ওই 10 বছর রুটে আড়াই করে ভিসা পেতে পারেন এবং 120 মাস পরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এটা হলো ফ্যামিলি এবং প্রাইভেট রুটের ব্যাপারে। এর বাইরেও যেটা আপনি পেতে পারেন, এই আরেকটা এখানে একটু বলে রাখা দরকার যে এখানে আরও কিছু ক্যাটাগরিতে আসছে মানুষ পেতে পারে। যেমন ধরুন, আপনি এল্ডারলি রিলেটিভ হিসাবে, অর্থাৎ একজন বয়স্ক রিলেটিভ হিসেবে থাকার অনুমতি পেলেন। মনে রাখবেন যে এটাতে কিন্তু ইমিগ্রেশনের রুলের ভিতরে এদেশ থেকে অ্যাপ্লিকেশান করার কোনো সুযোগ নাই। আগে ইমিগ্রেশনের রুলে প্যারাগ্রাফ 317-এ এল্ডারলি প্যারেন্টের ব্যাপারে একটা রুল ছিল যে আপনার বাবা মা যদি 65 বছরের উপরে হয় আর আপনাদের মানে বাচ্চাদের এই বাবা মার সন্তানদের কেউ যদি থাকে তার জন্যে এদেশে তার গ্যারান্টার হয়, তার জন্য অ্যাপ্লাই করে স্পন্সর হয়, তবে তারা থাকার অনুমতি পেতে পারতেন। এই রুলটা 2012 সালের 9 জুলাই থেকে তুলে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে, এখন এই অ্যাপ্লিকেশানটাকে শুধুমাত্র এদেশের বাইরে থেকে এন্ট্রি ক্লিয়ারেন্স হিসেবে অ্যাপ্লাই করা যায় এবং সেক্ষেত্রে যেটা হবে যে আপনাকে দেখাতে হয় যে এই দেশের বাইরে আপনি আসেন, আপনার এমনই অবস্থা আপনি আছেন, আপনার বয়সের কারণে বা অসুস্থতার কারণে যে অবস্থা যে আপনার সর্বক্ষণ আপনার সেবা যত্ন করা দরকার এবং যে ধরনের আপনার কেয়ারিং দরকার সেটা বাংলাদেশে বা যেখানে হোক না কেন কাজের লোক লাগিয়ে বা নার্স ঠিক করে এটা দেওয়া সম্ভব নয়। সে ধরনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অবশ্যই এক্ষেত্রে মেডিকেল নোটের প্রয়োজন। মেডিকেল নোটই বলে দেবে যে আপনার কী ধরনের কেয়ারের দরকার এবং এই কেয়ারটা কেন যে দেশে আছেন সে দেশ থেকে দেওয়া সম্ভব নয় এবং সেক্ষেত্রে ইউকে স্পন্সরশিপ দিলে এই অ্যাপ্লিকেশান করা সম্ভব। কিন্তু এই অ্যাপ্লিকেশানটা যেটা দেশের বাইরে থেকে করা যে ইমিগ্রেশন রুলে, সেই অ্যাপ্লিকেশান যদি এদেশে করতে চান তবে এটা কিন্তু করতে হবে ইমিগ্রেশন রুলের বাইরে। কারণ আগেই বলেছি ইমিগ্রেশন রুল থেকে এদেশে এই অ্যাপ্লিকেশান করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে যেটা হবে, আপনাকে দেখাতে হবে যে বাংলাদেশে বা বাইরে থেকে অ্যাপ্লিকেশান করলে যে কারণগুলো ছিল সেই কারণগুলো তো বিদ্যমান, কিন্তু যে কোনো কারণে হোক বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারছেন না, সেটা আপনাকে দেখাতে হবে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু তারা কনসিডার করবে কম্প্যাশনেট এবং কম্পেলিং গ্রাউন্ডসে আউটসাইড দ্য ইমিগ্রেশন, অর্থাৎ এক্সেপশনাল গ্রাউন্ডে তারা মানবিক কারণে তারা কনসিডার করবে। এবং এখানে একটা ভালো জিনিস হচ্ছে এই কেসটা যদি রিফিউজ হয় তবে কিন্তু আপনি অ্যাপিল করার সুযোগ পান। আমাদেরও অনেকগুলো কেসে এরকম এল্ডারলি রিলেটিভের ক্ষেত্রে যেখানে হোম অফিস রিফিউজ করেছে, আমরা কিন্তু কোর্টে গিয়ে এই কেসগুলো জিতে আসার একটা সুযোগ আমরা কিন্তু পেয়েছি। তো যাই হোক, এখানে যেটা হবে, এই কেসও যদি আপনি জয়লাভ করেন সেক্ষেত্রেও কিন্তু ওই আড়াই বছর করে
10 বছর থাকতে হবে, 120 বছর থাকতে হবে, 120 বছর পরে আপনি সেটেলমেন্ট পাবেন। যদিও আমাদের কাছে জানি যে খুব ব্যতিক্রমধর্মী কেসে কিন্তু হোম অফিস সরাসরি আইএলআর দিয়েছে, এবং সেটাও আমার একটা এক্সাম্পল আছে, যেখানে যে ভদ্রলোক অ্যাপ্লিকেন্টার বয়স অলরেডি ছিল 84-85 বছর, সেক্ষেত্রে ওনার জন্য আমরা অ্যাপ্লাই করলাম। তার জামাই এবং কন্যা তারা দুজনই দেশে সেটেল, দুজনই ব্রিটিশ এবং দুজনই ডাক্তার, এবং তাদের মিলিত আয় বোধহয় বছরে 2.5 লক্ষ পাউন্ডেরও বেশি, এবং তারা একটা 10 বেডরুমের বাসায় থাকে। তো নিশ্চয়ই তাদের এই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি দেখে আমার মনে হয় হোম অফিস যে কোনো কারণে দে হ্যাড এ চেঞ্জ অফ হার্ট, এবং তারা আমরা যদিও আড়াই করে 10 বছরের রুটে অ্যাপ্লাই করেছিলাম, তারা একটা চিঠি পাঠালো, চিঠি পাঠিয়ে বললো যে তারা সেটেলমেন্ট দেওয়ার জন্যে রাজি, আমরা যেন সেটেলমেন্টের ফিটা দিয়ে দিই। তো যাই হোক, এরপরে তারা সেটেলমেন্ট পেল, অথবা মনে করছে যে এই ভদ্রতার বয়সী হয়ে গেছে 85 বছর, তিনি যদি এই 10 বছরের রুটে ভিসা পেতে পেতে আরও 12 বছর, তার তো দেখা যাবে 96, 97, 98 বছর হয়ে যাবে যখন সে আইএলআর জন্য এলিজিবল হবে। কী দরকার খামাখা এই বৃদ্ধ লোককে এতদিন অপেক্ষা করায়, ঠিক আছে তার নয় দিয়ে দিই। তো এটা একটা খুব ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে এটা হতে পারে, বা সাধারণ ক্ষেত্রে হিউম্যান রাইটসে সরাসরি আইএলআর পাওয়ার সুযোগ নাই, একমাত্র যদি আপনি 10 বছর লিগাল রুটে দেশে থাকেন, সেক্ষেত্রে ইমিগ্রেশনের রুলেই আপনার সেটেলমেন্টের কথা বলা আছে। কোনো কারণে যদি আপনি ইমিগ্রেশনের রুলে সেটেলমেন্ট দেওয়া থাকলেও আপনার এই কেসটা যদি হোম অফিস কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে রিফিউজ করে আর এই অ্যাপিল যদি আপনি সাকসেসফুল হন, এক্ষেত্রেও কিন্তু আপনার আইএলআর পাওয়ার সম্ভাবনা আছে। এই প্রোটেকশনের রুটের আমরা এই কথাটা বললাম। এছাড়াও আরও প্রোটেকশন হতে পারে। আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রেই যখন আপনি অ্যাসাইলাম চান, অ্যাসাইলামের সাথে সাথে কিন্তু হিউম্যান রাইটস কনভেনশনের আর্টিকেল 2 and 3, আর্টিকেল 2 রাইট টু লাইফ এবং আর্টিকেল 3 হচ্ছে ফ্রিডম ফ্রম টর্চার অ্যান্ড ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট, এটা কিন্তু জড়িত। তো যে কেসে যে গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম পেতে পারেন, একই গ্রাউন্ডে কিন্তু আর্টিকেল 3তেও আপনার ক্লেম হয়, এবং আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে যখন অ্যাসাইলামের গ্রাউন্ডে আপনি ভিসা আপনাকে অ্যাপিল অ্যালাউ করে, আর্টিকেল 3তেও কিন্তু আবার অ্যাপিল অ্যালাউ করে এবং এক্ষেত্রে বলা হয় যে আর্টিকেল 3 বা 2 এটা অ্যাসাইলামের সাথে স্ট্যান্ড করবে বা ফেল করবে, অর্থাৎ অ্যাসাইলামে কিছু যদি সাকসেসফুল হন তো আপনার এই আর্টিকেল 2-3 ক্লেমটাও সাকসেসফুল হবে। অ্যাসাইলাম যদি ফেল করে, আর্টিকেল 2-3ও কিন্তু আপনার ফেল করবে। হ্যাঁ, ব্যতিক্রমধর্মী কারণে দেখা যেতে পারে যেখানে হয়তো অ্যাসাইলাম ক্লেমটা ফেল করছে কিন্তু হিউম্যান রাইটস ক্লেমে আপনি সাকসেসফুল হতে পারে। এমনও ঘটনা ঘটতে পারে যে কোনো একটা দেশে আপনি হয়তো ড্রাগ গ্রুপকে আপনি ভয় করেন, কিংবা আপনি হয়তো অনার কিলিংয়ের জন্য আপনি শিকার হচ্ছেন, যেখানে রাষ্ট্র খুবই দুর্বল এবং রাষ্ট্র হয়তো আপনাকে প্রোটেক্ট করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় আপনি হয়তো অ্যাসাইলাম পেলেন না, কারণ কোনো কনভেনশনের কোনো কারণ নাই, কিন্তু হিউম্যান রাইটসে আপনাকে হয়তো আপনাকে হয়তো হিউম্যান রাইটসে অ্যালাউ করলো আর্টিকেল 3তে। সেক্ষেত্রে দেখা গেলো অ্যাসাইলাম না পেলেও আপনি প্রোটেকশন গ্রাউন্ডে আর্টিকেল 3তে আপনার অ্যাপিলটা কামিয়াব হলো। আরেকটা ক্ষেত্রে হতে পারে যেটা আমরা বলি যে কান্ট্রি সিচুয়েশন এমন হলো যেটার কারণে আপনার পক্ষে দেশে থাকা সমাজ, যেমন দেশে গৃহযুদ্ধ হচ্ছে এই মুহূর্তে আমরা জানি যে সুদান, ইয়েমেনের কোনো কোনো অংশে, এবং আমরা জানি লিবিয়াতে একটা ভয়াবহ অবস্থা, সেখানে বলতে গেলে কোনো সরকারই নাই। সুদানে আমরা জানি সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর ভিতরে সংঘর্ষ হচ্ছে। আমরা জানি লিবিয়াতে দুটো সরকার সেখানে চালাচ্ছে, দেশটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাদের দুটো বড় শহর ত্রিপলি এবং বেনগাজি, 2 জায়গাতেই দুটো আলাদা সরকার তারা দেশটাকে চালাচ্ছে। এক্ষেত্রে আপনি এখন আসলে লিবিয়া থেকে আসলেই আর আপনি অ্যাসাইলাম চাইলে অ্যাসাইলাম না দিয়ে হয়তো আপনাকে এই আর্টিকেল 3তেই আপনাকে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন দেবে। তো হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন আর অ্যাসাইলামের মধ্যে অনেক মিল আছে। অ্যাসাইলাম যেমন আপনি 5 বছরের জন্য পান, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন আপনি 5 বছরের জন্য পান। 5 বছর পরে দুটোতেই আপনি সেটেলমেন্ট পেতে পারেন। তো
যাই হোক, আমরা মোটামুটি আরেকটা বিষয়ে তো কথা বলিনি, সেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ডে। মেডিকেল গ্রাউন্ডেও কিন্তু আপনি হিউম্যান রাইটসের ব্যবহার আছে। আর্টিকেল 8 এবং আর্টিকেল 3 দুটোই আমরা দেখি। আর্টিকেল 3 একটু আগে আমরা আলোকপাত করলাম যে একজন ভদ্রলোক তিনি তার মেডিকেল ইস্যু নিয়ে কথা বলেছিলেন। সেখানে আমরা বলেছিলাম খুব হাই থ্রেশহোল্ড দেখাতে হয়, এবং আমরা এর আগে দেখেছি DNUK এবং NNUK-তে আমরা দেখেছি একজন এইডসের পেশেন্ট, তিনি এদেশে এসে তার যেখানে সিডি কাউন্ট 10-এ নেমে গিয়েছিল, সেখান থেকে তার সিডি কাউন্ট ট্রিটমেন্টের মাধ্যমে 800-তে গিয়ে পৌঁছায়, এবং ডক্টররা বলে দিয়েছিল যে যদি উনি এদেশে থেকে ঠিকমতো চিকিৎসা করেন উনি ইজিলি 10-15 বছর বেঁচে যাবেন। কিন্তু তার দেশ ছিল উগান্ডাতে ফিরে গেলে উনি বাঁচবেন না। কিন্তু সর্ব জায়গাতেই উনি হারলেন। উনি নিম্ন আদালত থেকে শুরু করে আপার ট্রাইব্যুনাল, কোর্ট অফ অ্যাপিল, হাউস অফ লর্ডস, এমনকি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসও কিন্তু এই কেসটা তিনি হারলেন, এবং তাকে উগান্ডায় পাঠানো হয়। পাঠানোর পরে কয়েক মাসের মধ্যেই কিন্তু উনি মারা যান। এবং NNUK নিয়ে অনেক সমালোচনা হওয়ার পরে আমরা দেখতে পেলাম পাপুস ভ্যালি এবং বেলজিয়াম এই কেসে কিন্তু কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে পজিশন থেকে চেঞ্জ হয়েছে, এবং সেখানে আমরা এক্সেপশনাল কিছু কেসের কথা বলছি, যেখানে আপনার ইমিডিয়েট লাইফে থ্রেট নাই, লং টার্ম থ্রেট আছে, কিন্তু দেশে গেলে যে সাফারিংটা আপনার হবে ল্যাক অফ ট্রিটমেন্টের জন্য বা ল্যাক অফ কেয়ারের কারণে, যেটা অবর্ণনীয় হবে, যেটা হয়তো আর্টিকেল 3 সাফারিংসের সমতুল্য হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আর্টিকেল 3 মেডিকেল গ্রাউন্ডে পাপুস ভ্যালির কেসে আপনি পেতে পারেন। এবং আমরা এখানে দেখেছি যে ইউকেতে AM জিম্বাবুয়ে এই কেসে এটাকে এই প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। মেটার ওর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু, মোস্ট সার্টেনলি আমারই কয়েকটি কেসে কিন্তু হাইকোর্ট বা আপার ট্রাইব্যুনাল অ্যালাউ করেছে এবং ভিসা পেয়েছে। এই ভিসাও কিন্তু আবার দিলে ওই 2.5 বছরের করে ভিসা দিচ্ছে, এবং প্রতিটা ভিসার সময় আমার এই মেডিকেল নোটটা দেখিয়ে বলতে হচ্ছে যে তার এখনও একই প্রবলেম আছে। মনে রাখতে হবে, কেউ যদি এই ধরনের গ্রাউন্ডে ভিসা পেয়ে থাকে তার কিন্তু অ্যাক্টিভ রিভিউ হয়। ভিসা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাড়ানো হয় না। প্রতিটা ভিসা বাড়ানোর সময় তারা দেখতে চাইবে যে কারণে আগে ভিসা দেওয়া হচ্ছে সে ভিসা আছে কিনা। ধরুন আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চার গ্রাউন্ডে আপনি ভিসা পেলেন, 2.5 বছর পরে যখন ভিসা বাড়াবেন তখন দেখাতে হয় আপনি তখনও বাচ্চার সাথে বা ওয়াইফের সাথে আছেন কিনা। এখন দেখা যায় যে কোনো কারণে ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, বাচ্চার সাথে আপনার কোনো কন্ট্যাক্ট নাই, তাহলে কিন্তু 2.5 বছর পরে অটোমেটিক্যালি আপনার ভিসা কিন্তু বাড়বে না, আপনার ভিসা কিন্তু রিফিউজ হতে পারে, এটা মনে রাখতে হবে। আবার আরেকটা গ্রাউন্ডে ভিসা রিফিউজ হতে পারে, এটা নিয়ে অনেকেই কিন্তু ভাবেন না। ধরুন আগে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার বাচ্চা ছিল আন্ডার এজ, তখন ওই যে বলা হলো বাচ্চার দেশে যাওয়াটা রিজনেবল নয়। ইতিমধ্যে আপনার বাচ্চা 18-এর উপর হয়ে গেছে, বাচ্চার নিজেরই ভিসা আছে, এক্ষেত্রে হোম অফিস কিন্তু বলতে পারে যে তোমার আর থাকার দরকার নেই, তোমার বাচ্চা তো অ্যাডাল্ট হয়ে গেছে, এবং তুমি গেলে তোমার বাচ্চার তো বাংলাদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না, সে তখন অ্যাডাল্ট। এবং সেটা এমন না যে তুমি না থাকলে সে থাকতে পারবে না, তো ঠিকই মানে তার মতো সে কাজকাম করে থাকতে পারে। এক্ষেত্রে যদি আপনি দেখাতে পারেন যে বাচ্চা যদিও 18-এর উপরে হয়ে গেছে, বাচ্চা কিন্তু স্টিল একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করে না, সে এখনও ওতপ্রোতভাবে আপনার পরিবারের সাথে সে জড়িত, সে এখনও আপনার পরে নানা কারণে ফাইন্যান্সিয়ালি না হলেও ইমোশনালি অ্যান্ড আদারওয়াইজ আপনার পরে সে ডিপেন্ডেন্ট, এবং স্টিল আপনারা একটা ফ্যামিলি ইউনিট মেনটেন করে যাচ্ছে। এটা যদি দেখাতে পারেন সেক্ষেত্রেও তারা হয়তো অ্যাকসেপ্ট করে নিতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি এই হিউম্যান রাইটসের বিভিন্ন কেসের ব্যাপারে আমরা একটা সামারি দিলাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো মনে রাখবেন, এই যে এই দেশে আসার পরে 6 মাস 7 মাস 1 বছর পরে অ্যাপ্লিকেশান করে দিলাম হিউম্যান রাইটসের, কী অ্যাপ্লিকেশান করলেন নিজেও জানা না, বললে বলেন যে উকিল সাহেব করে দিয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশানে কিন্তু আসলে কোনো ভিত্তি নাই। যে কোনো অ্যাপ্লিকেশন যদি করেন এক্সেপশনাল গ্রাউন্ডে মানুষ করতে পারে। যেমন ধরুন আপনি এই দেশে আসার পরে খুব অসুস্থ হয়ে পড়লেন, আপনি চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিলে আপনি হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং দেখা গেল এই দেশে আসার পরে আবিষ্কার হলো যে আপনি একটা মারাত্মক রোগে ভুগছেন, এইডস হতে পারে, ক্যান্সার হতে পারে, এবং সেটার অবস্থা খুব খারাপ, সেই গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি দেখাতে পারেন দেশে গেলে আপনি ট্রিটমেন্ট পাবেন না, বা আপনি এমন অবস্থায় আসেন যে আপনি ট্রাভেল করতে পারবেন না। মানুষ কখনো কখনো এমন অসুস্থ হয়ে
পরে যে তার পক্ষে বিমানে চড়ে এই দেশ থেকে যাওয়া সম্ভব না। অবশ্যই হোম অফিস আপনাকে জাহাজে করে এই দেশ থেকে ফেরত পাঠাবে না। তো এটাও আপনার জন্য একটা কারণ হতে পারে। আমি এই গ্রাউন্ডে আমার কেসও জেতারও আমার অভিজ্ঞতা আছে। তবে এই সব ব্যাপারে এই মেডিকেল গ্রাউন্ডে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান, তবে মনে রাখবেন অবশ্যই খুব ভালো ডকুমেন্ট লাগবে, মেডিকেল ডকুমেন্ট লাগবে। কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল এক্সপার্টের ডকুমেন্ট লাগবে। কোনো কোনো ক্ষেত্রে আপনি যে দেশে যাওয়ার কথা, ধরুন বাংলাদেশ থেকেও আপনাকে মেডিকেল এক্সপার্ট রিপোর্ট লাগবে যে আপনি যে অসুখে ভুগছেন এই অসুখের চিকিৎসা বাংলাদেশে আছে কি না, এবং থাকলে কীরকম খরচ হতে পারে, এবং এটা ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং যে আপনার